এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 15ই আগস্ট কয়েকজন সশস্ত্র সৈন্যকে সঙ্গে নিয়ে দুইজন মেজর বঙ্গবন্ধুর বাসার দোতলায় ওঠে। প্রথমে তারা বঙ্গবন্ধুকে পদত্যাগ করার প্রস্তাব করে। এর জবাবে বঙ্গবন্ধু বলেন, যে দেশের সেনাবাহিনীর সদস্যরা দেশের ও সেনাবাহিনীর আইনশৃঙ্খলা ও সংবিধান লঙ্ঘন করে নির্বাচিত রাষ্ট্রপতির বাসায় গোলাগুলি আক্রমণ করতে পারে, আমি তাদের রাষ্ট্রপতি থাকতে চাই না। অতএব তোমাদের মতো অধস্তন কর্মকর্তাদের নিকট আমি পদত্যাগ পেশ করতে পারি না। অতএব সেনাবাহিনীর চিফ ও ডেপুটি চিফদের এখানে নিয়ে এলে আমি তাদের নিকট আমার ইস্তফা প্রদান করব। সেদিন শেখ পরিবারের সাথে কি ঘটেছিল তার বর্ণনা উঠে এসেছে শেখ মুজিবের জামাতা ও শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার লেখা একটি বইয়ে। বইটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে কিছু ঘটনা ও বাংলাদেশ। বইয়ের একটি অংশে ওয়াজেদ মিয়া লিখেন, ডিসেম্বরের মাঝামাঝি হাসিনাদের ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম ও শেখ ফজলুর রহমান মারুফ প্রথমে দিল্লিতে আসে। তাদের আমাদের বাসায় আনার জন্য আমি নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে যাই। তখন তারা ছিলেন সম্পূর্ণ নিঃস্ব ও মানসিকভাবে বিপর্যস্ত। শেখ সেলিম প্রায় 1 মাস ধরে আমাদের সঙ্গে থেকে পুনরায় কলকাতায় চলে যান। পক্ষান্তরে শেখ মারুফ অসুস্থতার কারণে আমাদের সঙ্গে আরও 2 মাসের অধিককাল থাকেন। শেখ মারুফ বিশেষত শেখ সেলিমের কাছ থেকে জানতে পাই 15ই আগস্টে সংঘটিত ঘটনাবলীর অনেক পুঙ্খানুপুঙ্খ তথ্য। রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর পূর্বানুমোদিত কর্মসূচি অনুসারে 14 আগস্ট 1975 রাতে ঢাকা ক্যান্টনমেন্টের আর্মড কোরের 400 জন সৈন্যের একটি দল সামরিক মহড়া কাম প্রশিক্ষণের জন্য জয়দেবপুরের দিকে গিয়েছিল। এই দলের নেতৃত্বে ছিল লেফটেন্যান্ট কর্নেল ফারুক। লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও একজন মেজরও এই দলটির অন্তর্ভুক্ত ছিল। তাদেরকে প্রদান করা হয়েছিল সীমিত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। সঙ্গে 3টি ট্যাঙ্ক নেয়ারও অনুমতি প্রদান করা হয়েছিল, কিন্তু ওই ট্যাঙ্কগুলোয় কোনো গোলাবারুদ দেওয়ার অনুমতি দেয়া হয়নি। জয়দেবপুরে মহড়া ও প্রশিক্ষণ শেষে এই দলটি তৎকালীন কুর্মিটোলা বিমানবন্দরে এসে সমবেত হয় রাত 3:30টার দিকে। তখন লেফটেন্যান্ট কর্নেল ফারুক সময় সৈনিকদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন। উক্ত ভাষণে লেফটেন্যান্ট কর্নেল ফারুক বঙ্গবন্ধু সরকারের তীব্র সমালোচনা করে উপস্থিত সৈনিকদের ওই রাতেই বঙ্গবন্ধুকে ক্ষমতাচ্যুত করতে সম্মত করায়। কিন্তু তখন সৈনিকদের বলা হয়নি যে বঙ্গবন্ধু বা তার পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজনকে হত্যা করা হবে। ওই সময় মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম সামরিক পোশাকে সজ্জিত অবস্থায় সেখানে উপস্থিত হয় এবং তাদের দলে যোগদান করে। উল্লেখ্য, মেজর অবসরপ্রাপ্ত ডালিম বঙ্গবন্ধু পরিবারের কতিপয় সদস্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করত। তার শাশুড়ি ছিলেন বঙ্গবন্ধুর ঘোর সমর্থক এবং তিনি ঘন ঘন বঙ্গবন্ধুর বাসায় এসে শেখ রেহানার বিছানায় শুয়ে থাকতেন। মেজর ডালিমের স্ত্রী নিম্নি ছিল রেহানার স্কুলের সহপাঠিনী। তার মা বেঁচে ছিলেন না। এই দুঃখ প্রকাশ করে মেজর ডালিম আমার শাশুড়িকে মা বলে সম্বোধন করার অনুমতি নিয়েছিল এবং বঙ্গবন্ধুর বাসায় এলে সে তাকে মা বলেই সম্বোধন করতেন। কিন্তু ইতিপূর্বে সশস্ত্র বাহিনীর নিয়মশৃঙ্খলা ভঙ্গ ও অন্যান্য অপরাধের দোষী প্রমাণিত হওয়ায় মেজর ডালিমকে সেনাবাহিনী থেকে অবসর প্রদান করা হয়েছিল। সে রাতে আর্মড কোরের ওই ক্ষুদ্র দলটিকে 5টি উপদলে বিভক্ত করা হয়। 20 থেকে 25 জনের একটি গ্রুপকে একজন মেজরের নেতৃত্বে পাঠানো হয় বঙ্গবন্ধুর ছোট বোনজামাই মন্ত্রিপরিষদের সদস্য আব্দুর রব শেরনিয়াবাদের মিন্টু রোডের বাসায়। 15 থেকে 20 জনের অপর একটি গ্রুপকে অপর এক মেজরের নেতৃত্বে পাঠানো হয় শেখ ফজলুল হক মনির ধানমন্ডির 13A পুরাতন রোডের বাসায়। 30 থেকে 40 জনের তৃতীয় গ্রুপটি মেজর ডালিমের নেতৃত্বে প্রেরণ করা হয় শাহবাগের বেতার ভবনে। একটি ট্যাঙ্ক চালিয়ে কর্নেল ফারুক নিজে প্রায় 100 জন সৈন্যকে নিয়ে তেজগাঁও বিমানবন্দর ও কুর্মিটোলা বিমানবন্দর এলাকার বিভিন্ন কৌশলগত স্থানে অবস্থান নির্ধারণে ব্যাপৃত হন। অবশিষ্ট 100 থেকে 125 জনের পঞ্চম গ্রুপটিকে 2 জন মেজরের নেতৃত্বে পাঠানো হয় বঙ্গবন্ধুর বাসা ঘেরাও করার জন্য। 15 থেকে 20 জনের একটি বিশেষ টাস্ক ফোর্সকে হাবিলদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে আব্দুর রব শেরনিয়াবাদ, শেখ ফজলুল হক মনি ও বঙ্গবন্ধুর বাসায় বিশেষ কাজের জন্য গোপনে ব্রিফ করে পাঠানো হয়। 15ই আগস্ট ভোর রাত 4টার মধ্যেই উপরোল্লিখিত গ্রুপ 3টি যথাক্রমে আব্দুর রব শেরনিয়াবাদ, শেখ ফজলুল হক মনি ও বঙ্গবন্ধুর বাসা ঘেরাও করে সেখানের বিভিন্ন কৌশলগত জায়গায় অবস্থান নেয়। ভোর 5টার দিকে আব্দুর রব শেরনিয়াবাদের বাসায় চারদিক থেকে গুলি বর্ষণ করা হয়। অতঃপর একজন মেজর, একজন নায়েক ও কিছু সংখ্যক সৈন্যসহ উক্ত বাসার ভিতরে প্রবেশ করে আব্দুর রব শেরনিয়াবাদ ও তার পরিবারের সদস্যদের উক্ত বাসার নিচতলার ড্রয়িং রুমে জড়ো করা হয়। উল্লেখ্য, আব্দুর রব শেরনিয়াবাদের জ্যেষ্ঠ পুত্র আব্দুল হাসনাত আবদুল্লাহ তখন উপরতলার একটি স্টোর রুমে লুকিয়েছিল। খুনি মেজর চক্রের লোকেরা তাকেও ধরার জন্য ওই বাড়ির সমস্ত কক্ষ তন্ন করে খুঁজেছিল। এর অল্প কিছুক্ষণের মধ্যে একজন কর্মকর্তার নেতৃত্বে 2 জন শূন্য স্ট্যান্ডগান হাতে টলতে উক্ত ড্রয়িং রুমের দরজার কাছে এসেই সেখানে জড়ো করা সবার উপর ব্রাশ ফায়ার করে চলে যায়।
আব্দুর রব শেরনিয়াবাদের পরিবারে বেঁচে যাওয়া সদস্যরা জানায় যে ওই সময় উক্ত দুজন সৈন্যকে নেশাগ্রস্ত দেখাচ্ছিল। প্রায় একই সময় দুজন সৈন্য শেখ ফজলুল হক মনির বাসার উপরতলায় উঠে শেখ মনি ও তার পাশে দাঁড়ানো তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্টেনগানে পরপর দুবার ব্রাশফায়ার করে। 15ই আগস্ট ভোর 5:30টার দিকে বঙ্গবন্ধুর বাসা চারদিক থেকে গোলাগুলিতে আক্রমণ করা হয়। প্রায় মিনিট 20 গোলাগুলির পর দুজন মেজর কিছু সশস্ত্র সৈন্যসহ বঙ্গবন্ধুর বাসার ভেতর প্রবেশ করে। তখন সেখানে কর্তব্যরত একজন কর্মকর্তা ও দুজন পুলিশ সদস্য তাদের বাধা দিলে তারা ওই 3 ব্যক্তিকে গুলিতে মারাত্মকভাবে আহত করে। স্টেনগানের ব্রাশফায়ারের আওয়াজ ও আহত পুলিশের আত্মচিৎকার শুনে শেখ কামাল নিচের অভ্যর্থনা কক্ষে গিয়ে পৌঁছা মাত্রই তাকেও তারা ব্রাশফায়ারে হত্যা করে। অতঃপর ওই দুইজন মেজর কয়েকজন সশস্ত্র সৈন্যকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর বাসার দোতলায় ওঠে। প্রথমে তারা বঙ্গবন্ধুকে পদত্যাগ করার প্রস্তাব করে। এর জবাবে বঙ্গবন্ধু বলেন, যে দেশের সেনাবাহিনীর সদস্যরা দেশের ও সেনাবাহিনীর আইনশৃঙ্খলা ও সংবিধান লঙ্ঘন করে নির্বাচিত রাষ্ট্রপতির বাসায় গোলাগুলি আক্রমণ করতে পারে, আমি তাদের রাষ্ট্রপতি থাকতে চাই না। অতএব তোমাদের মতো অধস্তন কর্মকর্তাদের নিকট আমি পদত্যাগ পেশ করতে পারি না। অতএব সেনাবাহিনীর চিফ ও ডেপুটি চিফদের এখানে নিয়ে এলে আমি তাদের নিকট আমার ইস্তফা প্রদান করব। এরপর ওই দুজন মেজর বঙ্গবন্ধুকে বলেন সেক্ষেত্রে তাকে ঢাকা বেতার কেন্দ্রে গিয়ে বেতারে তার পদত্যাগ ঘোষণা করতে হবে। একটু ইতস্তত করে তখন বঙ্গবন্ধু তাদেরকে বলেন যে তিনি বেতার কেন্দ্রে যেতে সম্মত রয়েছেন, কিন্তু শেখ কামালকে তার সঙ্গে যেতে হবে। অতঃপর এই 2 মেজর বঙ্গবন্ধুকে ঘেরাও করে উপরতলার প্রধান প্রবেশদ্বারের নিকট নিয়ে আসে। ওই সময় হাবিলদার মুসলিম উদ্দিন অপর 2 বাসার হত্যাযজ্ঞ শেষ করে বঙ্গবন্ধুর বাসায় ঢুকে সিঁড়ির গোড়ায় গিয়ে পৌঁছায়। বঙ্গবন্ধু যখন সিঁড়ি বেয়ে নিচে নামতে উদ্যত হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে হাবিলদার মুসলিম উদ্দিন তাকে তাক করে ব্রাশফায়ার করে। বুলেটে ক্ষতবিক্ষত বঙ্গবন্ধুর দেহ তৎক্ষণাৎ সিঁড়ির উপর লুটিয়ে পড়ে। অতঃপর দুজন মেজর ও হাবিলদার মুসলিম উদ্দিন আমার শাশুড়িসহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের এক এক করে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে। এরই এক ফাঁকে রাসেল দৌড়ে নিচে সারিবদ্ধভাবে দাঁড়ানো বাড়ির কাজের লোকদের নিকট আশ্রয় নেয়। তাকে দীর্ঘকাল যাবৎ দেখাশোনার ছেলে আব্দুর রহমান রমা তখন রাসেলের হাত ধরে রেখেছিল। একটু পরেই একজন সৈন্য রাসেলকে বাড়ির বাইরে পাঠানোর জন্য রমার কাছ থেকে তাকে নিয়ে নেয়। রাসেল তখন ডুকরে কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহর দোহাই, আমাকে জানে মেরে ফেলবেন না। বড় হয়ে আমি আপনাদের বাসার কাজের ছেলে হয়ে থাকব। আমার হাসু আপা দুলাভাইয়ের সঙ্গে জার্মানিতে আছেন। আমি আপনাদের পায়ে পড়ি, দয়া করে আপনারা আমাকে জার্মানিতে হাসু আপা দুলাভাইয়ের কাছে পাঠিয়ে দিন। তখন উক্ত সৈন্যটি রাসেলকে বাড়ির গেটস্থ সেন্ট্রি বক্সে লুকিয়ে রাখে। এর প্রায় আধা ঘন্টা পর একজন মেজর সেখানে রাসেলকে দেখতে পেয়ে তাকে দোতলায় নিয়ে গিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় হত্যা করে। 15ই আগস্ট 1975-এর ভোরে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর রোডের বাসায় আর যারা খুনি মেজর চক্রের গুলিতে নিহত হয়েছিলেন তারা হলেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শেখ কামালের নববিবাহিতা স্ত্রী সুলতানা কামাল, বঙ্গবন্ধুর মেজ পুত্র শেখ জামাল, শেখ জামালের নববিবাহিতা স্ত্রী পারভিন জামাল রোজি, বঙ্গবন্ধুর 10 বছরের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল, বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই শেখ নাসের এবং কর্তব্যরত পুলিশের জনৈক ডিএসপি। বঙ্গবন্ধুর বাসায় সৈনিকদের গুলিতে গুলিবিদ্ধ হয় কাজের ছেলে আব্দুল। বঙ্গবন্ধুর বাসায় সশস্ত্র হামলার খবর শুনে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল নিজে গাড়ি চালিয়ে ধানমন্ডি 32 নম্বর সড়কের দিকে আসছিলেন। পথে সোভানবাগ কলোনির মসজিদের নিকট খুনি মেজর চক্রের লোকেরা তাকে বাধা দেয়। নিজের পরিচয় দিয়ে তিনি বঙ্গবন্ধুর বাসায় পুনরায় যাত্রা করতে উদ্যত হলে সেখানে উপস্থিত এক মেজর স্টেনগানে ব্রাশফায়ারে তাকে হত্যা করে। মিন্টু রোডের সরকারি বাসায় যারা নিহত হয়েছিলেন তারা হলেন বঙ্গবন্ধুর ছোট বোন জামাই ও মন্ত্রিপরিষদের সদস্য আব্দুর রব সেরেনিয়াবাদ। আব্দুর রব সেরেনিয়াবাদের 14 বছর বয়সী কন্যা মিস বেবি, তার 12 বছর বয়সী পুত্র আরিফ এবং তার জ্যেষ্ঠ পুত্র আব্দুল হাসনাত আবদুল্লাহর 4 বছর বয়সী পুত্র বাবু। আব্দুর রব সেরেনিয়াবাদের একজন মধ্যবয়সী ভাতিজা, তার একজন কিশোর ভাগিনা নান্টু, তার বাসায় আগত 3 জন অতিথি এবং তার বাসায় কর্মরত 4 জন কাজের লোক।